বিজেপি নেতা শুভেন্দ্রকে গুলি করা হয়েছে, তার জন্য এই গুলি করা হয়েছে। আর দুনিয়ার বুকে নাই, তিনি দুনিয়ার মায়া ছেড়ে। ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে তাকে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারকে প্রতিহত করতে আমাদের 5 মিনিটও লাগবে না। আপনি শুভেন্দু অধিকারীকে বলেন এয়ারপোর্টে আসতে বলেন, কোনো বর্ডারে আসতে বলেন, আমাদের লাগবে না। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা যারা তারাই প্রতিহত করবে এই শুভেন্দুকে। মহামান্য সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান তাকে গ্রেফতার করা হয়েছে। কত বড় নিমুখ হারাম এই ওয়াকার। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ বা দেশের বাহিরে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দীপক, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গুলি করে হত্যার ঘটনায় আসলে এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে আটক করা হয়েছে কিনা এবং পুলিশ আসলে এই বিষয়ে কি বলছে? দেখাবো এই সেই গাড়িটা। এই গাড়িতে করেই কিন্তু চন্দ্রনাথ রথ, যিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, ব্যক্তিগত আত্মসহায়ক, তিনি আসছিলেন। তার ড্রাইভার ছিল, চালক ছিল এবং আরও একজন সিটের পিছনে বসেছিলেন। মোট 3 জন এই গাড়িতে ছিলেন। এবং এই গাড়িটি যখন কলকাতা থেকে উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রামে ঢুকছিলেন, ঠিক মধ্যমগ্রামে ঢোকার একটু আগে, অর্থাৎ 1 কিলোমিটার আগে দোহারিয়া বলে একটি জায়গা আছে, সেই দোহারিয়াতে কিন্তু তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং যেই গুলিটি করা হয়, এখানে লেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা, অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী তার গাড়িতে এই যে আত্মসহায়কের গাড়ি, এবং সেই বাইক থেকে গুলি করেন। বাইকে 2টি বাইক ছিল বলে কেউ কেউ বলছেন, এবং সেখানে দুজন করে 4 জন ছিলেন। সেই বাইক থেকে কিন্তু এই গাড়িতে করে গুলি চালানো হয় এবং সঙ্গে সঙ্গে তিনি গাড়ির মধ্যে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় গাড়ি নিয়ে সোজা এই যে মধ্যমগ্রামে হসপিটাল আছে, বিভা সিটি হসপিটাল, সেই বিভা সিটি হসপিটালে কিন্তু তিনি ঢুকে যান। এবং তারপরে আপাতত এবং গাড়িতেই খুব অবস্থা খারাপ হয়ে যায়, অর্থাৎ যেটা জানা গেছে যে গাড়িতেই তার মৃত্যু হয়। এবং সেই অবস্থায় এই হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং তার যে চালক এবং আরও যে একজন ছিলেন, তিনিও আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যেই চন্দ্রনাথ যাকে হত্যা করা হয়েছে, সেই চন্দ্রকান্ত রথ যিনি, সেটি হচ্ছে যে বিভা সিটি যে হসপিটাল, সেই হসপিটালে ভর্তি হয়েছে। এবং এই খবর শুনে কিন্তু বিরোধী যিনি শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর আসন থেকে জয়ী হয়েছেন, তিনি চলে এসেছেন কিছুক্ষণ আগে। এবং সুকান্ত মজুমদারকে দেখেছি, তিনিও এসছেন। ইতিমধ্যেই শঙ্কর ঘোষ বিজেপি এমএলএ শিলিগুড়ি থেকে তিনি এসছেন। কৌস্তব বাগচি ব্যারাকপুরের বিজেপি বিধায়ক, তিনি এসছেন। এছাড়াও বিজেপির অনেক কিন্তু যারা শীর্ষ কর্মকর্তারা আছেন, তারা কিন্তু ছুটে এসছেন এই খবর শুনে। হসপিটালের সামনে ভিড় জমিয়েছেন বিজেপির যারা কর্মী সমর্থক আছে, তারা জমিয়েছেন। এবং তারা কিন্তু প্রত্যেকেই এই ঘটনায় শোকাহত। পাশাপাশি এই ঘটনায় কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তারা বলেছেন যে তৃণমূলই এই ঘটনার জন্য দায়ী। তৃণমূলই তাদের এই যে বিশ্বস্ত একজন লোক বা শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, তাকে গুলি করেছেন। এবং তারা এটিও বলছেন যে এই যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, এই রথ কিন্তু খুব ভালো মনের একটা মানুষ ছিলেন, খুব স্বচ্ছ একজন ব্যক্তি ছিলেন এবং খুব মিশুকে ছিলেন, সবার সাথে মিশতেন। এবং তিনি যখন বাড়ি ফিরছিলেন মধ্যমগ্রামে, ঠিক সেই সময় তার গাড়ি করে কিন্তু লক্ষ্য করা গুলি চালানো হয়। এবং গুলি এখান থেকেও দেখতে পাচ্ছি যে এই যে বাঁদিকের সেই কাঁচ, এই কাঁচের কিন্তু গুলি লাগে। এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং গুলি গিয়ে লাগে তার বুকে। সম্ভবত গাড়ির যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারাই জানাচ্ছেন যে গুলি লেগেছে তার বুকে। এবং সেই অবস্থায় তিনি সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় গাড়ি নিয়ে এসে সোজা এই যে নার্সিংহোমটি আছে, বেসরকারি হসপিটাল আছে, সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়। এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং পরে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির একাধিক বিধায়ক, কৌস্তব বাগচি, পীযূষ কানোরিয়া, শঙ্কর ঘোষ এবং বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা,
বিজেপির যারা যুব সংগঠনের যারা নেতা আছে বা ছাত্র সংগঠনের যারা নেতা আছে তারা কিন্তু প্রত্যেকে হাজির হয়েছে। শুধু তাই না, শুভেন্দু অধিকারী অনেকবার হুঙ্কার দিয়েছে বাংলাদেশ নিয়ে, আমরা সেগুলো প্রতিহত করেছি। শুভেন্দু অধিকারীকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনার বাবা মোদি গত 17 বছরে বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন নিয়ে দিনের ভোট রাতে করেছে, বাংলাদেশের মানুষকে ভোট দান থেকে বাধাগ্রস্ত করেছে শুধু শেখ হাসিনাকে দিয়ে। কাজেই আপনার বাবা যখন 17 বছরে বাংলাদেশ মানুষকে দাবিয়ে রাখতে পারে না, আর আপনি তো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে প্রতিহত করতে আমাদের 5 মিনিটও লাগবে না। আপনি শুভেন্দু অধিকারীকে বলেন এয়ারপোর্টে আসতে বলেন, কোনো বর্ডারে আসতে বলেন, আমাদের লাগবে না। বাংলাদেশের ছোট ছোট বাচ্চা যারা তারাই প্রতিহত করবে এই শুভেন্দ্রকে। শুভেন্দু অধিকারী গতকালকে যে মন্তব্য করেছেন, তিনি মন্তব্য করেছেন যে মুসলিমরা তার ভোট দেয়নি। তিনি এমন একটি মন্তব্য করেছেন এবং বলেছেন যে হিন্দুরা তাকে ভোট দিয়েছে। প্রশ্নটা হলো যে শুভেন্দু অধিকারী যেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, পশ্চিমবঙ্গে যেই দাঙ্গা বাঁধাচ্ছেন, আমরা গতকাল আজ 2 দিন যাবৎ দেখতে পাচ্ছি যে মুসলমানের বাড়ি ঘর দোকানপাট ভেঙে চুরমার করে দিচ্ছে, নারীদের উপরে নির্যাতন করছে, শিশুদের উপরে নির্যাতন করছে। এই শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ নাকি তিনি দখল নেবেন। এই শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, তাকে বাংলাদেশ বিমান শাহজালাল হজরত বিমান বন্দরে তিনি পাঠাবেন। যে মানুষটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার দৌড়ে অনেকটা এগিয়ে, যে মানুষটা বিজেপির হয়ে দুটা আসনে বিধায়ক হয়েছে, যে মানুষটা আজ বা কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে, তার ব্যক্তিগত সহকারী যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সখ্যতা, বিজেপির অত্যন্ত কর্মঠ একনিষ্ঠ একজন কর্মী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ, তাকে মধ্যম গ্রামে যেখানে তার বসবাস সেখানে 16 রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছিল, ঘটনাস্থলে সে মারা যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সেই গাড়ির যে চালক ছিল সেও গুরুতর আহত। বিজেপির অসংখ্য নেতাকর্মী তারা সাক্ষাৎকারে বলতেছে, আমি গণমাধ্যমগুলোতে দেখলাম, এটা তৃণমূল ঘটিয়েছে। কারণ আজ সন্ধ্যায় বিজেপির কিছু নেতারা তৃণমূলের কয়েকটা দোকানপাট তারা ভেঙে দিয়েছে কলকাতায়। এই ঘটনার জের ধরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী, যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, যার সম্পর্কে অর্থাৎ শুভেন্দু বাবুর সম্পর্কে সকল তথ্য নথিপত্র সবকিছু তার এই পিয়ের কাছে ছিল। সেনাপ্রধান জনাব মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়ে বিএনপি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। ওয়াকারুজ্জামানকে দিয়ে যে কাজ করানোর কথা সেই কাজ বিএনপি করাতে পারছে না কিংবা পারবে না, এটা সম্ভব নয়। বিএনপি একটা ধরা খাচ্ছে। কি ধরা খাচ্ছে আমি আসছি। দর্শক, বিএনপি কার্যত এখানে নিরুপায়, কিছু করার নেই। পারবে না ওয়াকারুজ্জামানকে সরাতে, পারবে না ওয়াকারুজ্জামানকে দিয়ে বিএনপি যা করাতে চায় সেটা করতে। বিএনপি একটা কঠিন ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসটা হচ্ছে অনেকটা নিরুপায় ক্ষেত্রে। বিএনপি ক্ষমতা এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কোনো উন্নতি নাই, দেশে অপরাধ বেড়েছে, খুন ধর্ষণ মাদক চাঁদাবাজি, কোনো কিছু লাগাম বিএনপি টানতে পারেনি, ভয়াবহভাবে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপিকে যদি দেশ চালাতে হয় তাহলে তাদেরকে অবশ্যই চাঁদাবাজি কিছুটা নিয়ন্ত্রণে আনতে হবে, অপরাধ দমন করতে হবে, সন্ত্রাস, এই যে বিভিন্ন জায়গায় গোলাগুলি। আপনি চিন্তা করেন, হাসিনার আমলে ফেসিবাদ ছিল, কিন্তু মানুষের ঘরের মধ্যে ঢুকে 4 জনকে হত্যা করা, 6 জনকে হত্যা করা, জবাই করা, ঘরের মধ্যে ঢুকে হর হামেশা প্রত্যেক দিন পত্রিকার পাতা খুলেন, অমুক জায়গায় 4 জনকে হত্যা, অমুক জায়গায় 6 জনকে হত্যা, অমুক জায়গায় গুলি করে অমুক বাহিনীর প্রধান হত্যা। তো এই পরিভাষাগুলোই তো বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল। এটা ছিল বিএনপি আমলে, যে পিচ্চি হান্নান, কান কাটা জাহাঙ্গীর, কালো জাহাঙ্গীর, ধলা কদু, লাল অমুক, এরকম এই সন্ত্রাসীদের বিভিন্ন যে প্রতীকী নাম, বিভিন্ন গ্রুপ, এটা কিন্তু হারিয়ে গিয়েছিল। এটা ছিল বিএনপির আমলে, আবার বিএনপি সরকারই এটা ধ্বংস করেছিল র্যাবের মাধ্যমে। এগুলো সব ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছিল। হাসিনার আমলে হাসিনা এগুলো সাইজ করতো নানানভাবে। হাসিনা ছাত্রলীগ ভয়াবহ জুলুম করেছে, চাঁদাবাজি করেছে এবং ফেসিবাদ কায়েম করেছে, ভিন্নমত দমন করেছে, হত্যা করেছে, সব ঠিক আছে, ক্যাম্পাসগুলো দখল করেছে, কিন্তু ওইরকম ভয়াবহ সন্ত্রাসকে হাসিনা প্রশ্রয় দেননি। আওয়ামী লীগের কেউ ওরকম সন্ত্রাস করলে হাসিনা খেয়ে দিতেন, এবং ছাত্রলীগের কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতো হাসিনা কিন্তু খেয়ে দিত। যার ফলে মানুষের জনজীবনে কিছুটা হলেও নিরাপত্তা ছিল। রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্ন মতের উপর ভয়াবহ নির্যাতন হতো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলতে যা বোঝায়, যে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে না, চোরি ডাকাতি শীতকাটা, মানে এগুলো অ্যাভেলেবেল, এবং ঘরের ভিতরে ঢুকে জায়গাটাকে মেরে ফেলবে, মা মেয়েকে করে ফেলবে, মা মেয়েকে ধর্ষণ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এই যে নানান যে কাহিনী, যে ঘটনা, এগুলো এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং বিএনপির লোকজনই এর সাথে জড়িত। আবার সেই কালা জাহাঙ্গীর, ধলা কদু, লাল বাল, অমুক তমুক নানান কিছু আলোচনায় আসে, যেটা প্রায় 2 দশক রাজনীতিতে বা বাংলাদেশে এটা ছিল না। এই পরিস্থিতিতে বিএনপিকে টিকে থাকতে হলে, এমনিতেই আবার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেছে, মুসলমানদের উপর নির্যাতন করবে, পুশিন করবে, বাংলাদেশের শরণার্থীদের ঢেউ নামতে পারে, ঢল নামতে পারে, চিন্তা আছে। তার মধ্যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি না হয়। আপনি চিন্তা করেন, ডাক্তার কামরুল ইসলাম সেই
2000-এর বেশি কিডনি ফ্রি প্রতিস্থাপনকারী ডাক্তার। তিনি বেশিরভাগ কিডনি প্রতিস্থাপন করেছেন তো হাসিনার আমলে, এবং ইউনূসের আমলেও কিছু করেছেন। হাসিনা আমলে, ইউনূসের আমলে, কোনো আমলে তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। তার মুখের দিকে তাকালে, তার দাড়ির দিকে তাকালে তো যত বড় চাঁদাবাজি হোক, চাঁদাবাজ হোক, তার মন বলে যাওয়ার কথা যে স্যারের কাছে আমি কিভাবে চাঁদা চাই? কিডনি প্রতিস্থাপন করেন, মানবিক ডাক্তার, আমি চাঁদাবাজি করব? আমি বিএনপি সাবেক মহাসচিবের কাছ থেকেও আমি চাঁদা খাবো, তার পরিবারের কাছ থেকেও চাঁদা খাবো, কিন্তু ডাক্তার কামরুল ইসলামের কাছ থেকে তো চাঁদা খাওয়া যায় না, হওয়ার কথা এটা। কিন্তু না, এই বিএনপি সেই ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা খেয়েছে। চিন্তা করছেন চাঁদাবাজি কতটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কতটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি, এখন বিএনপি যদি বাঁচতে চায়, যদি দেশ চালাতে চায়, যদি স্থিতিশীলতা আনতে চায়, মানুষকে যদি শান্তি দিতে চায়, ফেসিবাদ কায়েম করেও টিকে থাকা যায়, যেটা হাসিনা করেছিল, মানুষকে শান্তি দিয়ে, মানুষের খাওয়া পড়া, মানুষের জীবনের নিরাপত্তা মোটামুটি থাকতে হবে। তাহলে ফেসিবাদের মধ্যেও মানুষ, যেমন মানুষ তত্ত্বাবধায়ক সরকার হাসিনা আমলে চাইতো, কিন্তু কেউ মাঠে নামতো না, কারণ তারা মোটামুটি নিরাপদে ছিল। হাসিনার আমলে আপনি রাত 12টায় যদি ঢাকার শহরে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে আপনি মোহাম্মদপুর এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে যান, আপনার ওরকম টেনশন হতো না, কারণ পুলিশের শক্তিশালী অবস্থান ছিল যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, বিষয়টা এরকম ছিল না, ভালোই ছিল সবকিছু। মবের ভয় ছিল না, এখন মবের ভয় আছে, এবং চুরি ছিনতাই এগুলো অ্যাভেলেবেল রূপ ধারণ করেছে। তো এই পরিস্থিতিতে বিএনপি চিন্তা করছে আমাদেরকে অপারেশন চালাতে হবে, চাঁদাবাজি এবং সন্ত্রাস দমন করতে হবে। অলরেডি সালাউদ্দিন আহমেদ নির্দেশনা দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সালাউদ্দিন আহমেদ নড়েচড়ে বসেছেন, এবং আমরা যেটা শুনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাঁদাবাজদের তালিকা করেছে, সন্ত্রাসের তালিকা করেছে, কিন্তু মজার বিষয় এই তালিকা যাদের নাম এসেছে তাদেরকে দমন করার কোনো সক্ষমতা পুলিশের নেই, এবং তালিকা করে আসলে অপরাধ দমন করা যায় না। এই তালিকার কাউকেই ধরতে পারবে না, দুই একজনকে ধরবে, ধরতে গেলেই তো বেকার যাবে। যেমন কুমিল্লায় এক উপজেলা বিএনপি সভাপতিকে চাঁদাবাজির অভিযোগে ধরেছে, তার কর্মীরা যা করেছে তাতে অন্য থানার পুলিশ এটা সাহস পাবে না। এবং এই তালিকা ধরে এইভাবে পুলিশ দিয়ে দমন করা সম্ভব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, চাঁদাবাজি দমন, সন্ত্রাস দমন, ধর্ষক দমন, এটা সম্ভব না, ছিনতাইকারী দমন সম্ভব না। যদি এটা দমন করতে হয় তাহলে যৌথ বাহিনীর অপারেশন লাগবে, অপারেশন ক্লিন হার্ট লাগবে। আর অপারেশন ক্লিন হার্ট 2 যদি চালাতে হয় তাহলে শত শত ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে সত্য কথা, শুনতে যতই খারাপ লাগবে। এখন এই সারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই বলেই তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবের মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছেন খালেদা জিয়া। এখনো যেহেতু বিএনপির লোকজন এর সাথে জড়িত, এবং পুলিশ অনেকটা, পুলিশ তো একদম ধ্বংস হয়ে গিয়েছে, পুলিশের মেরুদণ্ড এখন সোজা হয়নি, পুলিশের চরিত্রে কোনো পরিবর্তন হয়নি, যার ফলে পুলিশ এগুলো করতে সক্ষমতা রাখে না। এটা সেনাবাহিনীর মাধ্যমে সম্ভব। সেনাবাহিনী যদি যৌথ বাহিনীর অপারেশন কন্ডাক্ট করে, ওয়াকার যদি রাজি হয়, ঠিক আছে, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট 2 চলবে, এবং এইসব সন্ত্রাসীদের আমরা দমন করবো। দমন করতে যে অনেককে ক্রস ফায়ার দিতে হবে, নেতৃত্বে থাকবে সেনাবাহিনী, কিন্তু ওই সেনাবাহিনী থেকে যারা র্যাবে গিয়েছে তারা ক্রস ফায়ার দিবে, বা অন্য বাহিনী ক্রস ফায়ার দিবে। এভাবে বা এইসব ক্রস ফায়ার সারা বাংলাদেশে সন্ত্রাস দমন যে সম্ভব নয়, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আমরা ক্রস ফায়ার পক্ষে কিছুতেই নয়। একজন সন্ত্রাসীকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় আমরা তার প্রতিবাদ করবো, কিন্তু বাংলাদেশে যে কোনো বিকল্প নাই এটা আমরা জানি। এখন এর বিকল্প হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করেন, বিচার বিভাগকে স্বাধীন করেন, বিচার নিশ্চিত করতে পারলে তখন আপনাকে বিচার বহির্ভূত হত্যা করা লাগবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।